রোমান স্থাপত্য এই নামটা শুনলেই চোখের সামনে কোলসিয়াম প্যান্থিয়নের মতো বিশাল সব ছবি ভেসে ওঠে, তাই না? একদম বিরাট বিরাট সব স্ট্রাকচার। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই অসাধারণ স্থাপত্যশৈলীর একেবারে গোড়ার দিকটা বুঝতে, এর উৎসটা কোথায়। হ্যাঁ, আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেটে আমরা দেখব এর ভিত্তিটা কি ছিল, কারা প্রভাব ফেলেছিল, আর অবশ্যই রোমানদের নিজেদের কি অবদান ছিল। রাইট, শুধু ইমারতগুলো দেখা নয়, তার পেছনের ভাবনাটা কৌশলটা ধরা। ঠিক, কারণ রোমান স্থাপত্য তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এর পেছনে অনেক দিনের প্রস্তুতি আছে, নানা সভ্যতার প্রভাব আছে। তাহলে চলুন এই উৎসগুলোর গভীরে একটু ডুব দেওয়া যাক। দেখব কিভাবে ধরুন এট্রুস্কান বা গ্রিকদের জ্ঞান আর নিজেদের বুদ্ধি দিয়ে রোমানরা স্থাপত্যের ইতিহাসে একটা নতুন মাইল ফলক তৈরি করলো। আর হ্যাঁ, একটা জিনিসের কথা না বললেই নয়। কোনটা? ওই যে কংক্রিট, একটা সাধারণ উপাদান, কিন্তু রোমানদের হাতে পড়ে কি যে অসাধারণ হয়ে উঠেছিল সেটা নিয়েও কথা হবে। হ্যাঁ হ্যাঁ, কংক্রিটের বিষয়টা তো শুনলেই অবাক লাগে। আচ্ছা, তার আগে একটু গোড়া থেকে ধরি। এই যে প্রভাবের কথা বলছিলেন, এথ্রুস্কান আর গ্রিক। হ্যাঁ, শুরুটা ওখান থেকেই করা যাক। মূলত দুটো প্রাচীন সভ্যতার কথা বলতেই হবে, এথ্রুস্কান এবং গ্রিক। এথ্রুস্কান, এদের কথা তো খুব বেশি শোনা যায় না। ইতালিতে রোমানদের আগে এদের বেশ দাপট ছিল, তাই তো? ঠিক, মধ্য ইতালির বেশ উন্নত সভ্যতা ছিল এথ্রুস্কানরা। রোমানরা এদের থেকে স্থাপত্যের কিছু বেসিক জিনিস শেখে, বলা যেতে পারে ভিতটা ওরাই গড়ে দিয়েছিল কিছুটা। জানুন, কি শিখেছিল ওরা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর্চ বা খিলান আর ভল্ট বা খিলান ছাদের একদম প্রাথমিক আইডিয়াটা। ইতালিতে এরাই প্রথম এগুলো ব্যবহার করে। আর্চ, যেটা আমরা রোমান স্থাপত্যের সিগনেচার বলে জানি, তার আইডিয়াটা এথ্রুস্কানদের। আইডিয়াটা, হ্যাঁ, এথ্রুস্কানরা আর্চের ব্যবহার যা জানত, তবে খুব বড় পরিসরে নয়, ধরুন শহরের গেট বা ওই নিকাশি নালা এগুলোতে। রোমের যে বিখ্যাত ক্লোয়াকা ম্যাক্সিমা, প্রধান ড্রেনটা, সেটা শুরুর দিকের কাজেও এট্রুস্কান প্রভাব দেখা যায়। ভল্টও ওরা ব্যবহার করত, তবে ওই সীমিতভাবে। তার ওরা শুরুটা করেছিল। হ্যাঁ, আর শহর পরিকল্পনার কিছু ধারণাও ওরা দিয়েছিল, যেমন দেওয়াল দিয়ে শহর ঘিরে ফেলা, মন্দিরের নকশার কিছু এলিমেন্ট, এইসব আর কি। কিন্তু রোমানরা তো এটাকে অন্য লেভেলে নিয়ে গেল, তাই না? ঠিক এখানেই আসল ব্যাপারটা। এট্রুস্কানরা আইডিয়া দিলেও রোমানরাই এটাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে একদম নিখুঁত করে তুলল, বিশেষ করে পরে যখন কংক্রিট এলো। ও হ্যাঁ। তখন ওই আর্চকে ব্যবহার করে বিশাল বিশাল স্প্যান বা দূরত্ব ঢাকার ক্ষমতা ওরা অর্জন করল, যেটা এট্রুস্কানদের পক্ষে সম্ভাবী ছিল না। আর্চ ওদের হাতে একটা স্ট্রাকচারাল পিলার হয়ে উঠল। দারুণ। আচ্ছা, এরপর গ্রিক প্রভাব, এটা তো বেশ পরিচিত। রোমান আর্ট, লিটারেচার, ফিলসফি সবেতেই তো গ্রিকদের ছায়া স্থাপত্যে। অবশ্যই, গ্রিক প্রভাবটা ছিল মেইনলি সৌন্দর্যের দিক থেকে, এস্থেটিক্স আর কাঠামোগত পারফেকশনের দিক থেকে। রোমানরা গ্রিক স্থাপত্যের যে সৌকর্য, বিশেষ করে ওদের কলম বা স্তম্ভগুলো, ডোরিক, আয়োনিক, করিন্থিয়ান, এগুলো খুব পছন্দ করত। হ্যাঁ, ওই কলমগুলো তো খুব আইকনিক। ঠিক, গ্রিকদের থেকে ওরা স্থাপত্যে ওই অনুপাত, প্রপোর্শন আর নির্দিষ্ট স্টাইলের নিয়ম কানুনগুলো শেখে। পোস্ট অ্যান্ড লিন্টেল সিস্টেমটা ওরা নেয়, দুটো পিলারের ওপর একটা বিম বসিয়ে কাঠামো তৈরি। যেটা বেশ সহজ, কিন্তু বড় জায়গা বানাতে গেলে তো মুশকিল। রাইট, ওইখানেই সীমাবদ্ধতা। কিন্তু রোমানরা তো শুধু অনুকরণ করেই বসে থাকলো না, এখানেই ওদের বিশেষত্ব। হ্যাঁ, আমাদের সোর্সগুলোই তো তাই বলছে। ওরা নাকি গ্রিক এলিমেন্টগুলো নিজেদের মতো করে ব্যবহার করেছে। একদম, গ্রিস জয় করার পর ওরা তো সরাসরি গ্রিক আর্কিটেকচার, গ্রিক আর্টিস্টদের সংস্পর্শে এলো। শুরুতে হয়তো অনুকরণ ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ওরা গ্রিক উপাদানগুলোকে নিজেদের প্রয়োজন, নিজেদের দর্শনের সাথে মিশিয়ে নিল। কিভাবে? দেখুন, গ্রিকরা যেখানে খুব দামি মার্বেল কেটে নিখুঁত মন্দির বানাতো, ফোকাসটা ছিল বাইরের সৌন্দর্য আর অনুপাতের ওপর। হ্যাঁ। রোমানরা সেখানে এর সাথে যোগ করল বিশালতা, স্কেল, আর ভেতরের জায়গা, ইন্টিরিয়ার স্পেস, আর অবভিয়াসলি ফাংশনালিটি বা কার্যকারিতা। ইন্টারেস্টিং। ওরা গ্রিক কলাম ব্যবহার করত ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যেত ওগুলো শুধু দেখতে সুন্দর লাগার জন্য। আসল ভারটা হয়তো বহন করছে ভেতরের আর্চ বা কংক্রিটের দেওয়াল। বাহ, গ্রিক সৌন্দর্যবোধের সাথে নিজেদের প্র্যাকটিক্যাল দরকার আর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, এই মিক্সিংটা দারুণ। আর এখানেই বোধহয় ওই কংক্রিটের মতো ইনোভেশনগুলোর রোল চলে আসে। ঠিক ধরেছেন,
খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় শতক থেকেই ওরা নিজস্ব একটা স্টাইল তৈরি করতে শুরু করে, আর এই পর্বের আসল হিরো হল রোমান কংক্রিট বা অপাস ক্যামেন্টিশিয়াম। এটা ছিল একটা রেভলিউশন সত্যি। আমরা শুরুতেই বলছিলাম এই কংক্রিটের কথা, শুনতে তো খুব সাধারণ লাগে, চুন, আগ্নেয় ছাই, নুড়িপাথর, জল। এর মধ্যে এমন কি ছিল? এর বিশেষত্ব ছিল কয়েকটা। প্রথমত এর উপাদান, বিশেষ করে ওই যে পোজ্জোলানা নামের আগ্নেয় ছাই। পোজিওলানা। হ্যাঁ, ওটা ইটালিতে খুব পাওয়া যেত। ওটা চুনের সাথে মিশে জলের নিচেও দারুণ শক্ত আর টেকসই হতো। এটা একটা বড় অ্যাডভান্টেজ ছিল। ও, জলের নিচেও? হ্যাঁ, দ্বিতীয়ত এটা তো তরল অবস্থায় যে কোনো ছাঁচে ঢালা যেত। তার মানে পাথর কেটে কেটে নিখুঁত শেপ দেওয়ার যে কঠিন আর সময় সাপেক্ষ কাজ, তার বদলে ওরা যে কোনো কার্ভ বা আকারের স্ট্রাকচার অনেক সহজে আর তাড়াতাড়ি বানাতে পারত। আচ্ছা, আচ্ছা। আর তৃতীয়ত এর জন্য খুব হাইলি স্কিল্ড লেবারের দরকার হতো না। সাধারণ শ্রমিকরাই এটা বানাতে পারত, ব্যবহার করতে পারত। তার মানে এটা শুধু টেকসই নয়, বানানোর পদ্ধতিতেও বিপ্লব এনেছিল। এর ফলে কি ডিজাইনেও নতুন নতুন আইডিয়া এলো? বিশাল, মানে গ্রিকরা যেখানে ওই পোস্ট অ্যান্ড লিন্টেল বা পাথরের ব্লকের উপর নির্ভরশীল ছিল, সেখানে কংক্রিটের এই ফ্লেক্সিবিলিটি রোমানদের বিশাল ভল্ট মানে খিলান করা ছাদ আর ডোম বা গম্বুজ বানাতে সাহায্য করল। ডোম, প্যান্থিয়নের মতো। এক্স্যাক্টলি। এর ফলে ওরা এমন বিশাল ইন্টেরিয়র স্পেস তৈরি করতে পারল যা আগে কেউ ভাবতেও পারেনি। মন্দির, পাবলিক বাথ, বেসিলিকা, এগুলোর ভেতরে বিশাল বিশাল হল বানানো সম্ভব হলো। আর ওই যে আর্চ আর ভল্ট, সেগুলোর ব্যবহারেও তো ওরা নতুনত্ব আনলো। অবশ্যই, এত্রুস্কানদের থেকে পাওয়া আর্চ আর ভল্টের আইডিয়াটাকে ওরা কংক্রিটের সাথে কম্বাইন করে একদম অন্য মাত্রায় নিয়ে গেল। ওরা ব্যারেল ভল্ট বানাল, মানে লম্বা সুড়ঙ্গের মতো ছাদ, গ্রোয়েন ভল্ট মানে দুটো ব্যারেল ভল্ট যেখানে ক্রস করে সেই চৌকো ছাদ, আর অবশ্যই ডোম। প্যান্থিয়নের ডোমটার কথা ভাবলেই অবাক লাগে। প্রায় ১৪২ ফুট ডায়ামিটার, কংক্রিটের তৈরি, মাঝে আবার একটা ফাঁকা জায়গা আলো আসার জন্য। ওই ওখিলাসটা, হ্যাঁ, ওটা সম্ভব হয়েছিল শুধু কংক্রিট আর আর্চের সঠিক ইঞ্জিনিয়ারিং বোঝার ফলেই। এই টেকনিকগুলো কিন্তু শুধু স্ট্রাকচারকে দাঁড় করিয়ে রাখার জন্যই জরুরি ছিল না, এগুলো আর্কিটেকচারে একটা নতুন সৌন্দর্য, একটা ড্রামাটিক ফিল এনে দিয়েছিল। তাহলে যদি সামারি করি, মূল বৈশিষ্ট্যগুলো দাঁড়াচ্ছে কংক্রিটের ব্যাপক ব্যবহার, আর্চ ভল্ট ডোমের নিখুঁত প্রয়োগ, আর তার ফলে তৈরি হওয়া বিশাল ভেতরে স্পেস। ঠিক, তবে এর সাথে আরেকটা খুব জরুরি জিনিস যোগ করতে হবে, যেটা রোমান স্থাপত্যকে একেবারে ইউনিক করে তুলেছে। সেটা হলো ফাংশনালিটি বা কার্যকারিতার ওপর জোর দেওয়া। কার্যকারিতা? হ্যাঁ, মানে রোমানরা শুধু সুন্দর বা বিরাট ইমারত বানায়নি, তারা এমন সব স্ট্রাকচার তৈরি করেছিল যা তাদের বিরাট সাম্রাজ্য চালাতে আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করতে সরাসরি সাহায্য করত। স্থাপত্য ছিল ওদের কাছে একটা প্রবলেম সলভিং টুল আর কি। এটা দারুণ পয়েন্ট। কার্যকারিতা বলতে ঠিক কী ধরনের জিনিসের কথা বলছেন? যেমন ধরুন, ওদের রাস্তা, প্রায় ৫০,০০০ মাইল পাকা রাস্তা বানিয়েছিল ওরা পুরো সাম্রাজ্য জুড়ে। ভাবুন একবার, সৈন্য চলাচল, ব্যবসা বাণিজ্য, কমিউনিকেশন সবকিছুর মেরুদণ্ড ছিল এই রাস্তাগুলো। হ্যাঁ, শুনেছি। অল রোডস লিড টু রোম কথাটা তো এমনি আসেনি। একদম। তারপর ধরুন ব্রিজ, কত রোমান ব্রিজ আজও ব্যবহার হচ্ছে। আর অ্যাকোয়াডাক্ট, পাহাড় থেকে মাইলের পর মাইল উঁচু উঁচু আর্চের ওপর দিয়ে জল বয়ে নিয়ে আসা হতো শহরে। এগুলো তো অসাধারণ ইঞ্জিনিয়ারিং। অ্যাকোয়াডাক্টগুলো ছবি দেখলে সত্যি অবাক হতে হয়। ওগুলো তো শুধু জলের লাইন নয়, রীতিমতো আর্কিটেকচারাল মার্ভেল। ঠিক, এগুলো প্রমাণ করে ওরা পাবলিক হেলথ, আরবান প্ল্যানিং নিয়ে কতটা ভাবত। এছাড়া ছিল থার্মা বা পাবলিক বাথ। ওহ, পাবলিক বাথ! ওগুলো শুধু চান করা জায়গা ছিল না, ছিল বিশাল সোশ্যাল হাব। গরম জল, ঠান্ডা জল, জিম, লাইব্রেরি, এমনকি বাগানও থাকত। ছিল ব্যাসিলিকা মানে কোর্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফোরাম যেখানে লোকজন মিট করত। এই সব কিছুই খুব প্ল্যান করে প্র্যাকটিক্যাল উদ্দেশ্য নিয়ে বানানো। আর্কিটেকচার এখানে শুধু আর্টের জন্য নয়, সোসাইটির জন্য, এম্পায়ারের জন্য। এই যে নানা ধরনের কাঠামোর কথা বলছেন, এর মধ্যে সবচেয়ে ফেমাস কয়েকটার কথা যদি বলি, যেমন মন্দির বলতে গেলে প্যান্থিয়নের কথা তো এলোই, আর অ্যাম্ফিথিয়েটার মানেই তো কলোসিয়াম। হ্যাঁ, কলোসিয়াম তো রোমান ইঞ্জিনিয়ারিং আর এন্টারটেনমেন্টের এক চূড়ান্ত নিদর্শন। প্রায় ৫০ থেকে ৮০ হাজার লোক একসাথে বসে
গ্ল্যাডিয়েটরদের লড়াই বা অন্য শো দেখতে পারত। ভাবা যায়। এর যে বিশাল ওভেল শেপটা সেটা তৈরি হয়েছিল মূলত কংক্রিট আর ট্র্যাভার্টাইন পাথর দিয়ে। বাইরের দেওয়ালে দেখবেন গ্রিক কলম ব্যবহার করা হয়েছে। একদম নিচে সবচেয়ে সিম্পল ডোরিক, তার ওপর একটু কারুকাজ করা আয়নিক, আর একদম টপে খুব অলংকৃত করিন্থিয়ান। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেছি। এটা একদিকে যেমন গ্রিক প্রভাবকে দেখাচ্ছে, তেমনি কলমগুলোকে নিচ থেকে ওপরে ক্রমশ হালকা করার মধ্যে একটা স্ট্রাকচারাল লজিকও আছে। কিন্তু আসল কেরামতিটা ভেতরে। গ্যালারিগুলো, চলাচলের প্যাসেজগুলো পুরোটাই আর্চ আর ভল্টের একটা জটিল নেটওয়ার্ক, যেটা কংক্রিট ছাড়া সম্ভবই হতো না। অবিশ্বাস্য। এত বড় স্ট্রাকচার, এত লোকের ঢোকা বেরোনোর ব্যবস্থা, সবই প্রায় 2000 বছর আগে। আর ফোরামগুলোর কি রোল ছিল? রোমান ফোরাম ছিল শহরের হার্ট, মানে পলিটিক্যাল, রিলিজিয়াস, কমার্শিয়াল, সোশ্যাল সব অ্যাক্টিভিটিস সেন্টার ছিল ওটা। রোমের যে মেন ফোরাম, ফোরাম রোমানাম, সেখানে সিনেট হাউস, মন্দির, কোর্ট, মার্কেট সব ছিল। মানুষের সব কিছুর কেন্দ্রবিন্দু। তার মানে রোমান স্থাপত্য আসলে ওদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থার একটা আয়না। একদম ওদের অর্গানাইজড সমাজ আর পাওয়ারফুল স্টেটের প্রতিচ্ছবি। আচ্ছা, সময়ের সাথে সাথে এই আর্কিটেকচার কি একই রকম ছিল, নাকি এর মধ্যেও ডেভেলপমেন্ট হয়েছে? অবশ্যই বিবর্তন হয়েছে। রোমান স্থাপত্যের ইতিহাস তো প্রায় 1000 বছরের। একে মোটামুটি 3টে ফেজে ভাগ করা যায়, আমাদের সোর্সগুলো তাই বলছে। কি কি সেগুলো? প্রথমটা হলো রাজতান্ত্রিক যুগ, মানে আনুমানিক 753 থেকে 509 খ্রিস্টপূর্ব। তখন রোম একটা ছোট রাজ্য। আর্কিটেকচার ছিল সাধারণ, দরকার অনুযায়ী, আর এত্রুস্কান প্রভাবটাই মেইন ছিল। আচ্ছা। দ্বিতীয় হল গণতান্ত্রিক যুগ, মানে 509 থেকে 27 খ্রিস্টপূর্ব। এই সময় রোম একটা পাওয়ারফুল রিপাবলিক হয়ে উঠছে। মিলিটারি এক্সপ্যানশন হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম বাড়ছে, ফলে রাস্তা, ব্রিজ, অ্যাকোয়াডাক্ট, পাবলিক বিল্ডিং এগুলোর উপর জোর পড়ছে। গ্রিক প্রভাবও এই সময়ে বাড়ছে, বিশেষ করে হেলেনিস্টিক ওয়ার্ল্ডের সাথে যোগাযোগের ফলে। আর তৃতীয় ফেজ? তৃতীয়টা হল সাম্রাজ্য যুগ, 27 খ্রিস্টপূর্ব থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাই ছিল রোমান শাসনপত্রের গোল্ডেন এজ। অগাস্টাস থেকে শুরু করে পরের সম্রাটরা, ট্রেজেন, হ্যাড্রিয়ান, এদের সময় আর্কিটেকচার একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছায়। এই যুগেই কলোসিয়াম, প্যান্থিয়ন, বড় বড় ফোরাম, ট্রায়াম্ফাল আর্চ, প্যালেস এসব তৈরি হয়। তার মানে সাম্রাজ্য যত বড় আর শক্তিশালী হলো, স্থাপত্য তত বেশি জমকালো, তত গ্র্যান্ড হতে শুরু করলো। এটা কি শুধু প্রয়োজনের জন্য ছিল, নাকি এর অন্য কোনো কারণও ছিল? একটা বড় কারণ ছিল পাওয়ার আর প্রেস্টিজ দেখানো, মানে ক্ষমতা প্রদর্শন। সম্রাটরা এই বিশাল চোখ ধাঁধানো ইমারত বানুয়ে নিজেদের আর রোমান এম্পায়ারের গৌরব প্রতিষ্ঠা করতে চাইতেন। আর্কিটেকচার একরকম স্টেট প্রপাগ্যান্ডা হয়ে উঠেছিল, বুঝলেন? প্রপাগ্যান্ডা? হ্যাঁ, দামি মার্বেল ব্যবহার করা, দেওয়ালে মোজাইক বা ফ্রেস্কো লাগানো, বিশাল বিশাল স্ট্যাচু বসানো, সবকিছুই ছিল এম্পায়ারের শক্তি, সম্পদ আর স্থায়িত্বকে তুলে ধরার চেষ্টা। অগাস্টাস তো গর্ব করে বলতেন যে তিনি রোমকে পেয়েছিলেন ইটের শহর হিসেবে আর রেখে যাচ্ছেন মার্বেলের শহর হিসেবে। ইন্টারেস্টিং। এই যে বিরাট ঐতিহ্য, এত ইনোভেশন, এর প্রভাব কি পরে টিকেছিল? মানে রোমান এম্পায়ার তো শেষ হয়ে গেল, তারপর? একেবারেই না। এখানেই তো রোমান স্থাপত্যের আসল লেগেসি বা উত্তরাধিকার। একে ওয়েস্টার্ন আর্কিটেকচারের মূল ফাউন্ডেশন বলা যেতে পারে। রোমান এম্পায়ার ভেঙে যাওয়ার পরেও তাদের ইঞ্জিনিয়ারিং টেকনিক, বিশেষ করে আর্চ, ভল্ট আর ডোমের ব্যবহার মধ্যযুগেও কন্টিনিউ করেছে। যেমন ধরুন 10ম থেকে দ্বাদশ শতকের রোমানেস্ক আর্কিটেকচার। নামটাই এসেছে রোমান থেকে। এই স্টাইলে বিশেষ করে চার্চ বানানোর ক্ষেত্রে রোমানদের ব্যারেল ভল্ট আর গোল আর্চের ব্যাপক ব্যবহার দেখা যায়। ভারী পাথরের ছাদ বানানোর জন্য ওগুলো খুব দরকারি ছিল। আর রেনেসান্সের সময় তখন তো আবার ক্লাসিক্যাল জিনিসপত্র নিয়ে খুব আগ্রহ তৈরি হয়েছিল। হ্যাঁ, রেনেসান্সের সময় তো ইটালি আর তারপর পুরো ইউরোপে গ্রিকো রোমান আর্কিটেকচারের আইডিয়ালগুলোর রিবার্থ হলো। আর্কিটেক্টরা রোমান রুইন্সগুলো স্টাডি করতেন, তাদের প্রপোর্শন, ডিজাইন, কলমের ব্যবহার। যেমন ফ্লোরেন্স ক্যাথেড্রালের যে বিশাল ডোমটা, ব্রুনেলেস্কি সেটা বানানোর সময় সরাসরি
রোমের প্যান্থিয়নের স্ট্রাকচার স্টাডি করেছিলেন। আচ্ছা। এরপর বারোক, নিও ক্লাসিক্যাল এই সব যুগেই রোমান ফর্ম আর অর্নামেন্টেশনের প্রভাব খুব ক্লিয়ার। আজকের দিনও দেখবেন পৃথিবীর বহু দেশের গভর্নমেন্ট বিল্ডিং, পার্লামেন্ট হাউস, কোর্ট, মিউজিয়াম, ব্যাংক এগুলোর ডিজাইনে রোমান স্থাপত্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট ছাপ রয়ে গেছে। মূল বিষয়টা কি দাঁড়ালো যদি এক কথায় বলি? মূল বিষয়টা হল রোমান স্থাপত্য শুধু কিছু পুরনো বিল্ডিং নয়, এটা হলো ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, বিশেষ করে কংক্রিট আর আর্চ ভল্টের মাস্টার ক্লাস। এটা হলো বিশাল স্কেলে বানানোর ক্ষমতা। এটা হলো সৌন্দর্যের সাথে ফাংশনালিটির একটা অসাধারণ ব্লেন্ড। আর এটা একটা অর্গানাইজড সমাজ আর পাওয়ারফুল এম্পায়ারের রিফ্লেকশন। ওরা শুধু স্ট্রাকচার বানায়নি, ওরা স্পেস তৈরি করেছিল, বিশাল পাবলিক স্পেস, যা ওদের সমাজকে ধরে রেখেছিল, সাম্রাজ্যকে সচল রেখেছিল। সত্যি অসাধারণ। মানে এট্রুস্কানদের থেকে আইডিয়া নেওয়া, গ্রিকদের থেকে সৌন্দর্যবোধ নেওয়া, আর তার সাথে নিজেদের অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং ব্রেইন, এসব মিলেই রোমানরা এমন একটা আর্কিটেকচার তৈরি করেছিল যা হাজার হাজার বছর পরেও আমাদের অবাক করে। আর সবচেয়ে বড় উপলব্ধি হয়তো এটাই যে আর্কিটেকচার শুধু ইট পাথরের ব্যাপার নয়, এটা একটা সভ্যতার ফিলসফি, তার পাওয়ার, তার প্রায়োরিটি সবকিছুরই প্রতিফলন। রোমানদের আর্কিটেকচার তাদের সাম্রাজ্যের মতো বিশাল, অর্গানাইজড আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। একদম। আর এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের মনে থেকে যাবে। শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, রোমানরা যেভাবে অ্যাকোয়াডাক্টস বা পাবলিক বাথের মতো এত বড় স্কেলে জনকল্যাণমূলক ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, যা শুধু তাদের সময় নয় অনেক পরেও মানুষের কাজে লেগেছে, সেই যে লং টার্ম প্ল্যানিং আর পাবলিক ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, সেখান থেকে আজকের দিনের আরবান প্ল্যানিং বা পাবলিক ওয়ার্কসের ক্ষেত্রে আমরা কি কিছু শিখতে পারি? অথবা কংক্রিটের মতো একটা আপাতদৃষ্টিতে সাধারণ উপাদানের ইনোভেটিভ ব্যবহার যেভাবে একটা গোটা সভ্যতাকে আর্কিটেকচারের শীর্ষে নিয়ে গিয়েছিল, সেই শিক্ষা আজকের ইঞ্জিনিয়ার বা ডিজাইনাররা কিভাবে কাজে লাগাতে পারেন, এগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ আছে কিন্তু।